বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনারা জানেন যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই একজন সাবেক শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন এবং উনি এই দায়িত্বটা পেয়েছেন। দায়িত্বটা পাওয়ার আগে জনাব শাহ আলম যেভাবে গত 17 বছর সাফার করেছে, তেমনিভাবে সাফার করতে হয়েছে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা। ওনাকেও কিন্তু এই ধরনের অনেক সাফারিংসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ওনাকেও নানাভাবে হয়রানি করা হয়েছে। যারাই গত 15-16 বছর মানুষের জন্য কাজ করছেন বা কাজ করতে চেয়েছেন, সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, মানুষের উপকার করার চেষ্টা করেছেন, তাদের অনেকের উপরে এই ধরনের নানা ধরনের জুলুম নির্যাতন চলে এসেছে। এই জুলুম নির্যাতনের অবসান ঘটিয়েছে আমাদের তরুণ ছাত্র শ্রমিক জনতা। তারা একটা অসাধারণ বিপ্লব সাধন করেছে। জুলাই মাসে তারা শুরু করেছে, অগাস্টের 5 তারিখ যার পরিণতি হয়েছে। এই বিপ্লব শুধুমাত্র একটা বিপ্লব না, এটা আসলে বাংলাদেশের ইতিহাসের খুব অনেক বড় ঘটনা, যার প্রভাব হয়তো আমরা যুগ যুগ ধরে দেখতে পাবো। তো এইরকম একটা বিপ্লবের যে প্রেক্ষাপটটা, এটা ধরে রাখাটা খুব জরুরি এবং এটা ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করাটাও খুব প্রয়োজন। অধ্যাপক শাহ আলম তার জায়গা থেকে উনি একটা বই লিখেছেন এবং বইটি আমরা বিশ্বাস করি এখন আমরা হয়তো জানি, আমাদের চোখের সামনে ঘটেছে জুলাই কি ঘটেছে আমরা সবাই জানি। এখন আমরা হয়তো এই বইয়ের মর্মার্থ ঠিক ইমিডিয়েটলি এ ধরনের বইয়ের মর্মার্থ ইমিডিয়েটলি হয়তো উপলব্ধি নাও করতে পারবো, কারণ আমরা বিষয়টা জানি। কিন্তু আজ থেকে 5-10 বছর পরে যখন আমাদের স্মৃতিতে আস্তে আস্তে ধুলা জমবে, তখন কিন্তু এই ধরনের বই আসলে আমাদেরকে মনে করিয়ে দিবে বাংলাদেশে আসলে কি হয়েছিল, জুলাই বিপ্লবটা কেন হয়েছিল এবং তার আগে কি প্রেক্ষাপটে এই বিপ্লবটা হয়েছিল, তার কিভাবে কি ধরনের দুঃশাসন মানুষের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছে। আবার রায় দিয়া যদি কনভিক্টেড করে ফেলে, তাহলে তো উনি কিছু হইতে পারবেন না। আমরা তো বাংলাদেশে উনার মতো আর লোক পাইতেছি না। আমার বউ অস্থির হইল না, আল্লাহ না করে। জুলাই আন্দোলন শুরু হয়েছে, প্রতিদিন রাত 3টা বাজে আমার ঘুম হয়ে যেত। আমি নামাজ পড়তাম, আল্লাহরে বলতাম, আল্লাহ আর কত, বেতন বন্ধ হয়ে গেছে, বলা মাইয়ার ঠিক মতন আশা ভরসা মনের কথা খাওয়াটা পর্যন্ত আনতে পারি না। কত লজ্জিত অপমানিত। তুমি আল্লাহ হাসিনার একটা সাইজ করে এই জন্য আল্লাহ বলছে, অত রিজ্জু মান তাশাউ অত জাল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ ডক্টর ইউনূসের বাংলাদেশের প্রধান করবেন, আর হাসিনা এই দেশ থেকে চলে যাবে, এক কাপড়ে চলে গেছে। আগে নোয়াখালীতে হলো এক কাড়ে চলে গেছে, হাসিনা কিন্তু এক কাপড়ে চলে গেছে। আমাদের ফলাফল যায় ভাত খাইছে, দুপুরে রান্নার ভাত আর মাছ। আমার এক লোকের মাধ্যমে আমি একটা টপ পাইছি। এগুলা তো এখন আমরা মনে করি শফিক ভাইয়ের বক্তৃতা বাংলাদেশের আপামর জনসাধারণ দেখেন, শুনেন, এবং ডক্টর ইউনূস একটা সাদা মনের মানুষ, তারা দেখলে আবেগ লাগে, তার টিভিতে দেখলে চোখের পানি আসে। এত সুন্দর কথা, এত ভালো কথা কেমনে বলে, তার প্রেস সচিব আবার এমন এমন কথা বলে। আমি চিন্তা করতেছি, হাসিনা যদি আবার টুপ করে ঢুকে যায়, শফিক ভাই কি হবে, আমার কি হবে? আমি তো স্বৈরাচার সরকারের সাথে বতর করে ফেলছি। তো সুতরাং শফিক ভাইয়ের বক্তৃতার আগে এখন আমরা সম্মিলিত ভাবে দাঁড়িয়ে বইটা উদ্বোধন করব, যেটা নিয়ম। শফিক ভাইয়ের প্রতি আমার অনুরোধ, সবার প্রতি ধন্যবাদ। আবার আজকের অনুষ্ঠান, আমার এই ছোট্ট একটি বই, এটি আজকে গণপ্রকাশন হলো শফিক ভাইয়ের মাধ্যমে। একজন সাদা মনের মানুষ, ভালো মানুষ, তার সামনে এগুলো বলা ইসলামে নাই, আমি তারপরে বলছি। একজন সাদা মনের মানুষ আমার বইটা গণপ্রকাশন করেছেন। আমি শফিক ভাইয়ের আবারও বলতে চাই, আমি একজন সংগঠক, একজন উপস্থাপক এবং টেলিভিশনের উপস্থাপনা করি।
সময়ের সংলাপ এখন আমাকে দিয়েছেন। আমি আপনার কাছে আমার অনুরোধ, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। আপনি শফিক ভাই অনেক বড় হবেন, আপনার জন্য আমাদের দোয়া। আপনার সিনিয়র সচিব, আপনি আরো বড় যাবেন, এখানে আমি বলতে চাই না। দোয়াটা হচ্ছে বড়, আর দোয়াও মাখুল এবার, দোয়া হচ্ছে এবাদের মূল জিস্ট। তো সুতরাং আমরা দোয়া করি। সম্মানিত সুধীবৃন্দ, এখন বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর ইউনূস এর অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এবং বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম যোদ্ধা ছিলেন, সেখান থেকে এলেন প্রেস সচিব হয়ে। আজকে তিনি আমার এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন। তার বক্তৃতা শুনবো আমরা, তার জ্ঞান গর্ভ কথা এবং সাহসিকতা, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি যে বক্তব্য দিবেন তার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব। সুধীবৃন্দ, এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শফিকুল আলম, প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা। ধন্যবাদ প্রফেসর শাহ আলম, মোহাম্মদ শাহ আলম, আমার বন্ধু এবং আমার কলিগ আজাদ মজুমদার, কলিগ ফয়েজ আহমেদ এবং ইউনিভার্সিটির প্রফেসর, যারা পুরো জুলাই, হ্যাঁ শোনা যাচ্ছে, বা যে আন্দোলন হলো সেটা তো আর সেই দিনই শুরু হয়নি, এটা কিন্তু অনেক পুরনো। এই যে মানুষ যে নামলো, এটার মূল কারণটা কি? মানুষের পুঞ্জীভূত রাগ, মানুষের পুঞ্জীভূত বেদনা। তার আপনার রাইটস নাই, সে কথা বলতে পারে না, তার সে যদি বিরোধী দলের হয় তাকে তার চাকরি পাবে না, তার কোনো সোসাইটিতে তার কোনো প্লেস নাই। আপনি যেটা হয়েছে যে আপনার একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ফার্স্ট শ্রেণীর নাগরিক আর বাকি আমরা যারা ছিলাম তারা সবাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তো এই জীবনটা কারো কারো হয়তো মেনে নিয়েছিলেন, বা কারো কারোর জন্য এটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। প্রফেসর শাহ আলম উনি বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরোধী ছিলেন বলে তা ওনার লাইফটাকে তারা চেষ্টা করেছে কতটা মিজারেবল করা যায়। উনি সার্ভাইভ করেছে, ওনার শরীরের উপর দিয়ে গিয়েছে। বাট এরকম কিন্তু অনেক হাজার হাজার মানুষের উপর দিয়ে গিয়েছে, হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আপনারা চিন্তা করেন যে গ্রামের একটা লোক, সে বসে আছে, সে হয়তো বিএনপি, তার ইউনিয়ন বিএনপি, সে হয়তো বা একদম নিম্ন পর্যায়ের একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার। দেখা গেল তার নামে 30টা মামলা, 40টা মামলা, 50টা মামলা। আপনি পুরো বাংলাদেশের যতগুলো গ্রামে যান দেখবেন এই জিনিসগুলো, মানে অনেকে বলে যে শুধুমাত্র যেগুলো আমরা গুম খুন সেগুলো দেখছি, কিন্তু নীরবে যে বাংলাদেশে কি ভয়াবহ যেই আপনার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া হয়েছে, বা আপনাকে কিভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়েছে, সেটা কিন্তু প্রতিটা গ্রামে গ্রামে হতে পারে। কারো নামে কেস, কারো ছেলে পুলিশের কনস্টেবলে চাকরি পেয়েছে, তো পুলিশের ইন্সপেকশন এসে দেখলো যে সে বিএনপি পরিবার, তার চাকরিটা। কেউ বিসিএস এ চাকরি পেয়েছে, অনেক মেধাবী একটা ছেলে, অনেক খেটে বিসিএস এ চাকরি পেয়েছে। সবকিছু দেওয়ার পরে দেখা গেল যে তার সে হচ্ছে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকের ছেলে, ওকে দেওয়া যাবে না, বা ওর দাদা হয়তো বা বিএনপি করত বা সমর্থক ছিল, তাকে আপনার নেওয়া হবে না। জামাত ইসলামের লোকের তো কোনো কথাই নেই, বিএনপি পন্থী এই অবস্থা। এই যে নীরবে, বা এবং এইটা কিন্তু আপনার আমার চোখের সামনে দিয়ে হয়েছে, আপনার চোখের সামনে হয়েছে, আমার চোখের সামনে হয়েছে। বাংলাদেশে যে 90,000 গ্রাম, প্রত্যেকটা গ্রামে এটা হয়েছে। আপনি প্রত্যেক গ্রামেই পাবেন একজন দুইজন, এবং একটা দুইটা তো কেস না। ঢাকা একটা ককটেল উঠলে দেখা যাচ্ছে যে আমার বাড়ি মাগুরা, মাগুরার একজনের নামে কেস, সে হয়তো জানো না কোথাও ককটেল, আর ককটেলে কিন্তু কেউ মারাও যায়, ঠিক না? এই যে আপনি বিএনপি বলে যে তাদের 60 লক্ষ লোককে আপনি জেল জরিমানা দিয়ে তাদের লাইফ দুর্বিষহ করে দেওয়া হচ্ছে, এইটা ফেস করেছে।
এটা তো পুরো বাংলাদেশের প্রতি ঘরে ঘরে ছিল। যারাই বিরুদ্ধ মতের ছিল তাদের কি লাইফে আর কিছু কতিপয় লোক তারা কামিয়েছেন এবং তারা জানতেন যে তাদের এই কামানোটা পার্মানেন্ট না। হ্যাঁ, তারা মনে মনে বলতেন বা জোরে বলতেন যে 2041 পর্যন্ত আছি, কিন্তু দেখেন তাদের যে কাজ কারবার, তারা যেভাবে টাকাটা বাইরে নিয়ে গেছেন, তাদেরতে বোঝা যায় যে তারা জানতেন যে এটার একটা শেষ আছে, তো যত তাড়াতাড়ি আখের গুছায়, বিদেশে টাকাটা নেই। এটাই তো করেছে। এই জায়গাগুলো সত্যিকার অর্থে আপনি যদি দেখেন, এই যে এই মানে আমাদের এটা নিয়ে আসলে প্রচুর রিসার্চ করা উচিত। উনি একটা বই লিখেছেন, বাট এই বই তো আমাদের প্রতি, আমার মনে হয় প্রতি জেলায় জেলায়, প্রতি সব জায়গায় লেখা উচিত। কারা কারা এই সমস্যাগুলো ফেস করেছে, কারা কারা তাদের হিউম্যান রাইটসটা কেড়ে নেওয়া হয়েছে। আপনি একটা কথা বলতে পারবেন না, আর আপনি কথা বলতে গেলে আপনাকে 3-4টা ইসলামিক বই আপনার বাসায় ঢুকে দিয়ে বলবো এটা জঙ্গি। আপনি নিজেও জানেন না যে আপনাকে একজন জঙ্গি বানিয়ে সে পুলিশের বিপিএম পাচ্ছে, সে পুলিশের পিপিএম পাচ্ছে। এটা নিয়ে গবেষণা আছে। আমি এটা নিচ্ছি না, এটা নিয়ে একটা জার্মান এক ভদ্র মহিলা এবং বাংলাদেশের এক জার্নালিস্ট, ওনারা দুইজনে মিলে এটা নিয়ে খুব গভীর, খুব ভালো একটা গবেষণা করেছেন, করে দেখিয়েছেন। ওরা অবশ্য টার্গেট করেছেন যে মেয়েদের যাদেরকে জঙ্গি বলা হচ্ছে, দেখা যাচ্ছে 80% কেসই হচ্ছে ভুয়া। তো এদেরকে কি করা হচ্ছে, এদেরকে ওই যে জঙ্গি বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে? এটা হচ্ছে যে থানার ওসি, হয়তো সে মতিহার থানার ওসি রাজশাহী, সে দেখলেন যে এইখানে যদি আমি দুইজনকে জঙ্গি বানায় করি, তাহলে আমার একটা বিপিএন পিপিএন পাওয়া যাবে, বা ওই বিপিএন পিপিএন নিয়ে সে হয়তো বা ঢাকায় আসতে পারবে। এই যে একটা চক্র, একটা যে ভিসাস, একটা দুষ্ট চক্র, এটা তো সব জায়গায় ছিল। এবং আমরা এই আমাদের যে ছেলে মেয়েরা যারা দাঁড়িয়ে থেকে স্বৈরাচারের পতনটা ঘটালো, এই এত রক্তের বিনিময়ে, তাদেরকে তো স্যালুট করা উচিত। এরকম একটা মহৎ আন্দোলন আপনি পুরো সাউথ এশিয়ায় দেখেন তো একটা পাচ্ছেন না। পুরো সাউথে, আমি পাকিস্তানের হিস্ট্রি আমার মুখস্থ, নেপালের হিস্ট্রি আমার মুখস্থ, ভুটান, মালদ্বীপ, সেগুলো তো গোনাই ধরলাম না। এরকম তো ইতিহাস নেই। মানে সিভিল প্রোটেস্ট আপনি ইন্ডিয়াতেও না, ইন্ডিয়াতে অনেক রায়ট আছে। রায়টে আপনি 84 সালে শিখদের রায়টে প্রচুর লোক মারা গেছে, বা গুজরাটের রায়টে প্রচুর মুসলমান মারা গেছে, তো এটা তো রায়ট। এখানে আপনার সিভিলিয়ান একটা বাচ্চা ছেলে মেয়ে, 13%, ইউএনই বলছে 1400 জন মারা গেছে, তার 13% হচ্ছে শিশু। কি ভয়াবহ একটা মানে কিলিং হয়েছে। কিন্তু এটা ছিল সিভিল ওয়ার, তামিলদের সাথে মেইন গভর্নমেন্টের একটা সিভিল ওয়ার। বাংলাদেশের এটা, আপনারা যারা ইতিহাস পড়েন, উনি ইতিহাসের ছাত্র, আপনারা দেখবেন, এটা মিলিয়ে দেখবেন, আশেপাশের কোনো দেশে এরকম এইরকম সিভিলিয়ান পপুলেশনের উপরে বর্বর ভাবে পুলিশ কোনো এইভাবে বা সিকিউরিটি ফোর্স এরকম অত্যাচার করেছে, কিলিং করেছে কিনা আপনি পাবেন না। সাউথ এশিয়ায় নাই, বার্মাতে পেতে পারেন, বাট সাউথ এশিয়ায় এইটা একটা ইউনিক ঘটনা। তা আমাদের আসলে সবগুলো এই যে আমাদের যেগুলো কিলিং হলো, যেগুলো যারা আহত হলেন, আপনি দেখেন 400-500 ছেলে তারা আইসাইট হারিয়েছে, সারা জীবন তারা চোখে দেখবে না। ভয়াবহ একটা বিষয়। এবং এছাড়াও যে নীরব 15 বছরে নীরবে সবাই সাফার করছে। আপনি বাসায় গ্রামে টিকতে পারলেন না, ইয়াং ছেলে, আপনি ছাত্র দল করেন বা অন্য স্টুডেন্ট উইং করেন, আপনি বাসায় টিকতেই পারলেন না, আপনাকে থানার ওসি আপনাকে সবগুলো লিস্টে আপনার নাম দিয়ে দিচ্ছে। এবং ওরা প্রত্যেকটা যেটা করেছে, প্রত্যেকটা থানায় লিস্ট ছিল, একটা ঘটনা ঘটবে ওই লিস্ট ধরে কেস দেওয়া। একটা ঘটনা ঘটবে, মাগুরা শহরে একটা ককটেল ফুটছে, কেউ আহত হয় নাই, অথচ লিস্ট ধরে 3000 ছেলের নাম দিয়ে দেওয়া হচ্ছে। এবং যারই লিস্ট পড়লো তার জীবন থাকে না, সে এসে পড়ে ঢাকায় এসে সে কি করেছে, উবার চালিয়েছে, পাঠাও চলেছে। আমি নিজে একটা রিক্সাওয়ালাকে দেখেছি, সে এই পালিয়ে এসে রিক্সা চালিয়েছে, ব্যাটারি চালিত রিক্সা চালিয়েছে। এবং এটা নিয়ে বাইরে রিপোর্ট হয়েছে, আমার এক কলিগই সে সাউথ চায়না মর্নিং পোস্টে এই রিপোর্টটা করেছে।
এটা একটা ভয়াবহ মানবিক একটা বিপর্যয় তৈরি হয়েছিল। উনি তো ওনার কথাটা বললেন, এরকম বিপর্যয় বাংলাদেশের ঘরে ঘরে ছিল, ঠিক না? তো এগুলো আমাদের সত্যিকার অর্থে এগুলো ডকুমেন্টেড করতে হবে, এগুলো লিখে রাখতে হবে। এবং আমরা সরকারের তরফ থেকে কেউ আমরা মনে করি যে এটা করতে হবে হচ্ছে প্রাইভেটলি, আমাদের রিসার্চাররা এটা করবে, যারা রিসার্চ করতেছেন, যারা ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে কাজ করেন, পুরো শেখ হাসিনার পুরো 15টা বছরে কি হয়েছে, কি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে, প্রত্যেকটা যেন ডকুমেন্টেড হয়। আমরা কেন ডকুমেন্টেড করব? যাতে এই ঘটনাগুলো বাংলাদেশে আর না ঘটে। আমি আপনাকে ইলেক্টেড করে, আমি আপনাকে ভোট দিয়ে বানালাম, আর আপনি মনস্টার হয়ে গেলেন, আপনি দত্ত দানবে আমাকে এসে খাওয়া শুরু করলেন। ভয়াবহ না? বাংলাদেশের ইতিহাসে এটা কয়টা হয়েছে? আমাদের এইটাই আমরা প্রচুর সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশে যারা রিসার্চার আছেন, প্রত্যেকটা ঘটনা বহু নিয়ে আপনি খালেদা জিয়ার সাথে যে ধরনের অন্যায় অবিচার করেছে সেটা নিয়ে একটা বড় বই, বালুর ট্রাক দিয়ে আপনি তার বাসার রাস্তার পথ আটকে দিয়েছে, দিয়ে তাকে আপনি হেয় করছেন, এবং দেখা যাচ্ছে ওইটা নিয়ে আবার টিভিতে হাসাহাসি হচ্ছে। আবার কেউ সাংস্কৃতিক কর্মী যে ওনার ওইখানে যে আজে বাজে কথা বলে আসছে, হয়েছে না? কি আমাদের আশেপাশের মানুষরা এটা করেছে। আপনি বাংলাদেশের প্রথম হিন্দু চিফ জাস্টিস, তাকে একটা কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্টের কে নিয়ে তার সাথে টানাপোড়া হলে তাকে আপনি ডিজিএফআই অফিসার পাঠিয়ে দিয়েছেন, তাকে পিটিএ মেরে তারে বিদেশে পাঠিয়ে। পৃথিবীতে কোন দেশে আছে যে চিফ জাস্টিসকে পিটিএ মেরে বিদেশে পাঠানো হচ্ছে? এবং আমাদের পত্রিকাগুলো নীরব ছিল, অ্যাজ ইফ এমন একটা ঘটনা ঘটেছে। এটা আসলে বাংলাদেশে অহরহই হয়। একটা দেশের চিফ জাস্টিসকে যদি আপনি মেরে পিটিয়ে দেন, তাহলে সে দেশে তো আর জুডিশিয়ারি বলে তো আর কিছু থাকে না। তখন একটা লোয়ার কোর্টে জাজও জানে যে সেই কোন ধরনের জাজমেন্ট পাস করতে হবে, ভার্ডিক্ট দিতে হবে, যে আমার বসের এই অবস্থা, আমি করি। ঠিক না? একটা জোক আছে না, যে একটা মোটা লোক আসছে পাশে আর একটা চিকন লোক, মোটা লোককে দেখে চিকন লোক দিয়ে বলতেছে যে আপনার নামটা কি ভাই? সে মোটা লোক বলতেছে আমার নাম চিকন আলী। হ্যাঁ, চিকন লোককে তখন আমার মোটা লোক বলতে আপনার নাম কি? আমি নাই। ব্যাপারটা তো এইটা। আপনি একটা চিফ জাস্টিস, তার কোনো নাই, তার কোনো ধরনের কোনো রাইটস নাই। উনি একটা জাজমেন্ট লিখতে পারবেন না, উনি একটা মতামত দিতে পারবেন না, উনি জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছেন, তাকে মেরে আপনি বের করে দিন। বাংলাদেশের প্রতি ঘরে ঘরে এটা নিয়ে আমি যেটা জানি যে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আর জার্মানিতে কি হয়েছিল যুদ্ধের সময়, এটা নিয়ে প্রচুর বই আছে, ব্রিলিয়ান্ট ডকুমেন্টেশন, কিভাবে নাৎসিরা প্রতি ওদের ইনফ্লুয়েন্সটা বাড়িয়েছে, কিভাবে তারা অপারেট করতো। একটা খুব সুন্দর আমি বই পড়েছিলাম ড্যানিয়েল জি গোল্ডহ্যাগেনের হিটলারস উইলিং এক্সিকিউশনার্স। এটা দেখা যায় যে প্রতি গ্রামে গ্রামে আসলে হিটলারের নাৎসিপন্থীরা ছিল, যারা আসলে হিটলারের হার্টকে শক্তিশালী করেছে, আরেকজনের অধিকারকে কেড়ে নিয়েছে। যারা এটা আমাদের তো এগুলো সত্যিকার অর্থে ইতিহাসে ডকুমেন্টেড থাকা উচিত। এটা আপনারা অনেকে ভাবতেছেন যে কি আর এমন হয়েছে, এটা এইরকম 15 বছরে যা হয়েছে অপশাসন, এটা তো একদম আপনি ডকুমেন্টেড করা। এবং এই কাজগুলো আমরা কিন্তু করছি। আমাদের গভর্নমেন্ট থেকে প্রথমে যেটা করা হচ্ছে, একটা হোয়াইট পেপার করে দেওয়া হয়েছে। হোয়াইট পেপারের যিনি চিফ ছিলেন, ওনারা ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল 12 সদস্য বিশিষ্ট, তারা 400 পাতার একটা ডকুমেন্ট করেছেন যে ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। ওইটা পুরোটা মানে উন্নয়নকে কিভাবে ওনারা ডিসেক্ট করে দেখিয়েছে, পোস্টমর্টেম করেছেন, দেখেছেন যে $234 বিলিয়ন বাইরে চলে গেছে। ঠিক তেমনি আপনি ইউএন, তারা তাদের আওতায় করেছে যে জাস্ট জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত কি হয়েছে, তাদের যে 127 পাতার পিসটা, আমার মনে হয় সবার এটা পড়া উচিত। আপনারা সবাই এটা বাংলা করেন, আমি প্রফেসর শাহ আলমকে বলবো বা আপনাদেরকে বলবো যারা ডায়াসপোরায় কাজ করছেন, সবাই মিলে এটা অনুবাদ করেন,
সবাইকে এটা সবার জন্য মানে মাস এটা পাঠ করতেই হবে। এটা আমাদের জানতে হবে কি হয়েছে। ভয়াবহ ডকুমেন্ট এবং ইন্টারন্যাশনাল যারা হিউম্যান রাইটস, আমি সবাইকে বলবো যে গত 15 বছরে ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস গ্রুপগুলো, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ, HRW, ওরা প্রচুর রিপোর্ট করেছে। আপনারা ওদের রিপোর্টগুলো পড়েন না, আপনারা যদি ওদের রিপোর্টগুলো বের করে করে পড়েন দেখবেন যে কি ভয়াবহ ডকুমেন্টেশন। তারা প্রত্যেকটা ঘটনা নিয়ে তাদের ভালো লেখা আছে। একটা খুব বড় একটা রিপোর্ট ছিল হচ্ছে জাস্ট নি ক্যাপিং, অপোজিশনের অ্যাক্টিভিস্ট ধরে ধরে জাস্ট আপনার এই হাঁটুতে গুলি করে তার পা পঙ্গু করে দেওয়া, কিচ্ছু না, এটা নি ক্যাপিং। আপনি যদি HRW দিয়ে সার্চ দেন দেখবেন কি ভয়াবহ একটা রিপোর্ট। এরকম প্রত্যেকটা ইভেন ইয়েতে আজাদ যেমন HRW সে রিপোর্টের উপরে কাজ করেছিলেন, কি জানো, শাপলার যে হত্যাকাণ্ড, প্রত্যেকটা জিনিস কিন্তু ডকুমেন্টেড আছে। ওরা যেভাবে ডকুমেন্ট করছে আমাদেরও নির্মোহভাবে একদম ইমোশনকে একদম দরজা দিয়ে খিল আটকে বন্ধ রেখে, ইমোশন থাকবে না, আমরা একদম ইমোশন লেস হয়ে পুরোটা আমরা ডকুমেন্টেড করব। প্রতিটা গ্রামে কোন কোন গ্রামে কতজন হয়েছে, আমি তো জানি 14 গ্রামের প্রতি ঘরে ঘরে এরকম। এটা তো এগুলো তো আমাদের ডকুমেন্টেড হওয়া উচিত, আমরা ভুলে যাতে না যাই। আমরা যেমন 1952 সালে আমাদের যে ইয়াং ছেলেরা যে ভাষার জন্য যে শহীদ হলেন বা ভাষার জন্য, আমরা কি তাদেরকে ভুলে গিয়েছি? আমরা তো ভুলি নাই। 70-72 বছর হয়ে গেছে, আমরা কিন্তু ভুলি নাই। তো ঠিক তেমনি এই যে অগাস্টে জুলাইয়ে যারা মারা গেলেন, বা সেই পুরো 2009 থেকে 2024-এর 15ই আগস্ট 5ই আগস্ট পর্যন্ত যা ঘটনাগুলো ঘটলো, কোনোটাই জন্য আমরা না মানে হচ্ছে তাদেরকে মানে এই স্বৈরাচারকে লাই দেওয়া, আশকারা দেওয়া, আমরা যেন না বলি। আমাদের প্রত্যেকটা আমাদের মনে তৈরি করতে হবে, আমাদের হাজার হাজার বই লিখতে হবে। বললে প্রতি ইয়ে আছে না যে আমাদের আপনি অনেক প্রকাশনী বের করে না যে মুক্তিযুদ্ধে নেত্রকোনা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তো এরকম ভাবে প্রত্যেকটা এই 15 বছরে কোথায় কোন কোন ডিস্ট্রিক্টে কি কি অনাচার হয়েছে, কি অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, সেগুলো আমাদের প্রত্যেকটা ডকুমেন্টেড করা উচিত। এই ডকুমেন্ট করলে আমাদের একটাই লাভ, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে এই স্বৈরাচার যাতে না আসতে পারে, যাদের হাতে রক্ত তাদের বিচারটা যাতে আমরা খুব দ্রুত করতে পারি, সেটার একটা গ্রাউন্ড তৈরি হয় এবং আরো বেটার হয়। আর একটা হচ্ছে যে যাতে ভবিষ্যতে এইরকম যাতে আর একটা মনস্টার যাতে না তৈরি হয়, সেটা যেখান থেকেই আসুক, যেটা বাংলাদেশে যেন এরকম একটা মনস্টার যাতে চেপে না আসে। এটার জন্যই তো আমরা খাটছি, এর জন্যই তো আমাদের ইয়ে করা। থ্যাংক ইউ শালম ভাই এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের ইনভাইট করার জন্য, এবং আপনি আরো